নমস্কার বন্ধুরা। আজ আমি আমার অফিসের কাজে পুনায় এসেছি। তো সারাদিন তো নানান রকম অফিসিয়াল প্রসিডিংস মধ্যে বিজি ছিলাম। কিন্তু তার মাঝখানে একটা খবর পেলাম যে জহর সরকার মহাশয় রেজিগনেশনের ইচ্ছা প্রকাশ করেছেন। তো প্রথমেই বলে রাখি যে এ পর্যন্ত আমি ৩ জন ব্যক্তিত্ব যারা কিন্তু জনমানসে যথেষ্ট প্রভাব ফেলেছে তাদের কর্মপদ্ধতির মধ্যে। প্রথমেই যে ব্যক্তিটির নাম উঠে আসে আমার মনে, তিনি হলেন উপেন বিশ্বাস, যে একসময় লাল্লু প্রসাদ যাদবের মতো একটা পাক্কা চোরের সমস্ত রকমের চুরি আর দুর্নীতি একবারে পুরোপুরি ধরে আজও মাঝে মধ্যে জেলে যায় আর বেরিয়ে এসে মাঝে মধ্যে ইন্ডিয়া জোট ফোট কি সব করেছে সেই নিয়ে কথা বলে। তো এই উপেন বিশ্বাস খুব আশ্চর্যভাবে এত বড় কর্মকাণ্ডের পরে যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসে। তা আমি তখনই ভাবতাম যে এও সম্ভব, কিন্তু আমি দেখলাম যে তার খুব তাড়াতাড়ি যে তৃণমূল কংগ্রেস যে কি সে সম্পর্কে একটা বোধোদয় হলো, এবং তারপরে বোধহয় অজস্র, আমি বলতে পারি বিশেষত এবিপি আনন্দ এই যে ডিবেট অনুষ্ঠান, সেখানে ওনাকে আমি বহুবার দেখেছি, বলতে শুনেছি, এবং আমি ওনার বক্তব্য শুনি। হিসেব মতো যে শিক্ষা দুর্নীতির যে প্রথম দিকের কলাকুশলীদের যে নাম এবং কি পদ্ধতিতে জিনিসগুলো হয়েছিল, সেটা উনি অনেকটা প্রকাশ্যে এনেছিলেন। এবং তার জন্য কিন্তু আমাদের যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো, আমি সবার নাম নিচ্ছি না, সিবিআই, ইডি, আরও অনেকে আছে, তো বিচার ব্যবস্থা সবাই এর থেকে উপকৃত হয়েছে। কারণ উনি একজন যথেষ্ট, আমি বলবো, ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন, অ্যান্ড অনেস্টলি হি ডিড হিজ ওয়ার্ক অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। কিন্তু কোথাও আমার একটা বিরাট সন্দেহ হয় যে উনি তৃণমূল কংগ্রেসে কেন জয়েন করলেন, আর কি ভেবে জয়েন করেছিলেন। যাই হোক, ওনার খুব তাড়াতাড়ি সেই বোধোদয়টা হয়েছিল। দ্বিতীয় আমার যেটা আজকে আমি বললাম, এই জহর সরকার, এও কিন্তু যথেষ্ট প্রথিতযশা ব্যক্তিত্ব। এনাকে আমার খুব পছন্দ হতো একটা সময়, যখন একজন বাঙালি হিসেবে বিশেষত উনি দিল্লিতে প্রসার ভারতীতে যখন ছিলেন, উনি তো আইএএস, এবং ওনার বক্তব্য আমি খুব ভালোভাবে শুনতাম। তো রিয়েলি ইট ওয়াজ থট প্রভোকিং অ্যান্ড কোয়াইট এনার্জেটিক, যেটা আমি মনে করতাম। কিন্তু সেই দিনই আমার সমস্ত যে ওনার প্রতি যে একটা, বলতে পারেন, রিগার্ড ছিল, সেটা পুরো শেষ হয়ে গেল যেদিন আমি জানতে পারলাম উনি হঠাৎ তৃণমূলের হয়ে রাজ্যসভার এমপি হতে যাচ্ছেন, এবং হয়েওছেন পরে। তো যতদূর আমি জানি, হয়তো আমি পুরোটা ঠিক নয়, সেটা হচ্ছে ওনার সাথে বিজেপির একটা, মানে
ঠিক, টার্মস আর নট গুড, হি ডাজ নট লাইক বিজেপি। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে এই, যে বিজেপি কি করছে, বা বিশেষত আমি বলতে চাই যে বিজেপির যে প্রথম সারির নেতা যারা, তারা ঠিক কি চাইছে, বা তাদের অর্থনীতি কি, বা তাদের রাজনৈতিক চিন্তাধারা কি, দেশ নিয়ে, ন্যাশনালিজম নিয়ে, ধর্ম নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। সেই নিয়ে আমি এখন আর বিরাট কিছু আলোচনার মধ্যে যাব না। কিন্তু মোদ্দা কথা আমি যেটা বুঝতে পারি যে জওহরবাবুর বিজেপির মতাদর্শ পছন্দ নয়, এবং প্রবাবলি বিজেপি ডিড নট ডু সাম কাইন্ড অফ এ জাস্টিস টু হিম। কিন্তু এখানেই আমার প্রশ্ন হলো যে ঠিক আছে, জাস্টিস তো করেনি, মেনে নিলাম, কিন্তু তার মানে কি এইটা যে আমাকে তৃণমূলে জয়েন করে বিজেপির বিরুদ্ধাচারিত যেটা করা আর কি, বিরুদ্ধচারিতা, সেটা আমাকে দেখানো কি খুব জরুরি ছিল? কারণ আমি এমন একটা পার্টির হাত ধরলাম যার জন্ম লগ্নটাই হচ্ছে একটা ভয়ঙ্কর একটা, মানে বাংলার সর্বনাশের মধ্যে দিয়ে। সে বাঙালিরা হয়তো মানে না, বোঝে না, সেটা আমি এখন এর মধ্যে আসবো না। যে ভয়ঙ্কর সর্বনাশ করেছে এই তৃণমূল এবং মমতা, তাতে বাংলার যে অগণিত যে ওয়ার্কফোর্স, যে শ্রমিক, সোজা কথা, কমিউনিস্টরা তো আবার শ্রমিক শ্রেণী হ্যান ত্যান অনেক কিছু বলে, আমি সব অ্যাড করছি না, আমি বলছি যে ওয়ার্কফোর্সটা ছিল একটা সময়, যারা কলকারখানায় কাজ টাজ করতো আর কি, তো তাদের একবারে মানে জীবনের সমস্ত স্বপ্নকে শেষ করে দিয়ে যে শিল্প হওয়ার যে একটা প্রচেষ্টা হয়েছিল 2010, 9, 10, 11 এই সময়, সেটাকে পুরো একবারে ডেমলিশ করে দিয়ে আগামী 100 বছরের জন্য পুরো একবারে মরুভূমি বানিয়ে দিয়ে ওরা এখানে এসছে। কিন্তু সে আসার পিছনে অবশ্য বাঙালির অবদান কিছু কম নয়, কারণ এই বাঙালি তারাই কিন্তু প্রত্যেক ইলেকশনে এদেরকে, মানে এরকম অকপটে ভোট দেওয়া, আমি কিন্তু অন্য কোনো রাজ্যে কোনো দলের প্রতি এরকম আনুগত্য দেখিনি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে জহর সরকার বা উপেন বিশ্বাসরা কিন্তু আম বাঙালি নয়। আম বাঙালি মানে 99% বাঙালি, তারা হচ্ছে একটা একটা লেভেল, সেই লেভেলটা নিয়ে আমি আর কিছু বলবো না, কিন্তু এরা সেই লেভেল নয়। যেমন সব বাঙালি রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়ের কথা বলে, কিন্তু রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় অ্যাকচুয়ালি বাঙালিই নয়, কারণ বাংলা ও বাঙালির সাথে তাদের অনেক অনেক বেশি দূরত্ব। তাদের প্রতিভা মানে এই ভাষায় বর্ণনা করা যায় না, কিন্তু বাঙালি সেটা নিয়ে করে খায়। হ্যাঁ, কিছু দিয়ে করে খেতে হবে। তো এখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটি লোকেরই হয়তো কিছু কিছু, যাকে বলে মানে এক ধরনের বাধ্যবাধকতা থাকে, যে যেটা তার কাছে সব থেকে বেশি প্রয়োজনীয় তার নিজের তাগিদে, এবং সেক্ষেত্রে হয়তো সেই বিজেপির বিরুদ্ধচারণ করার জন্য একটা প্ল্যাটফর্ম এই বাংলাতে তৈরি হয়েছে, এবং সেটাকে ইউজ করে একটা অ্যান্টি বিজেপি একটা আওয়াজ তোলা মার্কেটে, সেটার একটা ভালো প্ল্যাটফর্ম, একটা বিরুদ্ধ শক্তি। কিন্তু তাতে আমাকে রিসেন্টলি যে কলকাতার ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত আমি বলবো অমানসিক, পৈশাচিক,
একটা নিদারুণ ঘটনা, যে ঘটনার কোনো এক্সপ্লেনেশন অ্যাটলিস্ট আমি তো একজন সাধারণ ব্যক্তি, আমি তো নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ আমি মনে করি একটাই কথা, সেটা হচ্ছে বিচার চাই, যে কোনো মূল্যে বিচার চাই। তার জন্যে যদি ওই যে কী সব স্লোগান উঠছে, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ হোক, বার করে দেওয়া হোক, মমতা আমাদের দরকার নেই, কিন্তু একজন ডাক্তারের আমাদের ভীষণ দরকার। তো এতে আরেকজন তৃতীয় ব্যক্তিত্ব আমার মনে খুব দাগ কেটেছে, সে হচ্ছে সুখেন্দু শেখর রয়। এই ভদ্রলোক একদম পাঁড় তৃণমূলী। আমি ওনাকে বহুবার বলতে শুনেছি, ইলেকশনের আগেও টিভিতে উনি বক্তব্য, একটা সময় তো উনি ধারাবাহিকভাবে বক্তব্য রাখছিলেন ইলেকশনের আগে। তো ওনার বক্তব্য আমি শুনেছি এবং আমি যতদূর দেখেছি উনি একদম হার্ডকোর তৃণমূলী, যথারীতি রাজ্যসভার এমপি। কিন্তু এই কিছুদিন আগে ওনার একটা বক্তব্য আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। সেটা হচ্ছে যে উনি অভয়ার বাবার যে মানসিকতার মধ্যে দিয়ে আজকে উনি যাচ্ছেন, সেটাকে উনি নিজের মতো করে দেখেছেন। এর থেকে আমি বলবো, একটা যদি ফিলিংসের কথা বলা হয়, তো এর থেকে বোধহয় আর বেটার ফিলিংস কিছু হতে পারে না। অ্যান্ড হি ক্রাইড। আমি মনে করি উনি সত্যি মানসিকভাবে বিধ্বস্ত। আর সাথে সাথে উনি আরো অনেক কিছু কথাও লিখেছেন, টুইট করেছেন, এবং বহু জায়গায় বোধহয় উনি বলেওছেন। তা ওই আমার একটাই কথা, যে তাহলে প্রবাবলি এই ধরনের যে ভয়ঙ্কর সব ঘটনা এই মহীয়সী নারী করে চলেছেন, সেগুলো হয়তো এই লেভেলের লোক, যারা আর কি একটা ইন্টেলেকচুয়াল একটা লেভেলের একটা অ্যাভারেজ থেকে অনেক উপরে, তারা ধরতে পারছে, কিন্তু সেটাও অনেক ঘটনাক্রমের পরে। এটা আমার কাছে সব থেকে একটা কনসার্ন, যে এই লেভেল, অর্থাৎ উপেন বিশ্বাস, জহর সরকার এবং সুখেন্দু শেখর রায়ের মতো লোকেরা যদি এই মমতা দেবীর কার্যকলাপ বুঝতে এতটা টাইম নেয়, তাহলে এই যে সাধারণ বাঙালি, যারা এক প্যাকেট দুধ, 1,000 টাকা, ফ্রিতে কিছু জমি টমি পাওয়া, পাট্টা পাওয়া, হ্যান ত্যান, এইসব শুনি আজে বাজে জিনিস, এবং সেগুলোকে ডেভেলপমেন্টের নামে চালিয়ে এইসব সাধারণ, কথা আমি বলবো নির্বোধ সব, তো এরা তো, আমার সন্দেহ আছে 500 বছরেও বুঝবে কিনা। মমতা তো 500 বছর থাকবে না, কিন্তু এরা হয়তো বুঝবে না, এবং বুঝছে না বলেই এই যে প্রত্যেকটা ইলেকশন, সেটা এমনি জেনারেল ইলেকশন হোক, বাই ইলেকশন হোক, পঞ্চায়েত হোক, যাই হোক, সব জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে বুক ঠুকে এদেরকে ভোট দিয়ে আসছে। এরা অর্থনীতির জানে না, এরা পলিটিক্সের কিচ্ছু জানে না, এদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এরা ডেমোক্রেসি পর্যন্ত বোঝে না। আমি যেটা বলি যে 5 বছর একটা পার্টিকে ভোট দিন, সে যে পার্টি হোক, ABCD, সে ভালো কাজ করুক, 5 বছর হয়েছে ভালো কাজ করেছে করুক, কিন্তু তারপরেও 5 বছর পরে তাকে আর ভোট দেবেন না, যেটা অন্যান্য রাজ্যে হয়, ট্রু ফর্ম অফ ডেমোক্রেসি। আর এই পশ্চিমবঙ্গে দেখুন, 34 বছর ধরে বামেরা এই বাঙালিদেরই ভোটে, ও সব বুজরুকি রিগিং করে করে কেউ কিছু না, পাতি গিয়ে ভোট দেয় লোকজন।
কিসের ধান্দা দেয় ভগবান জানে। আবার এখন দেখুন এই 14 বছর ধরে দিয়ে চলেছে। তো আমার খুব সন্দেহ আছে যে এই লেভেলের লোকেরা যদি এতটা টাইম নেয় একে বুঝতে, তাহলে আপামর বাঙালি এ কোনোদিনই একে বুঝতে পারবে না। এবং এর আগের সাক্ষাৎকারে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে অর্থনৈতিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং আমরা লিখে দিতে পারি সেইখানেই দাঁড়িয়ে থাকব, যদি না এই মমতা দেবীকে তার গদি থেকে তাড়ানো না যায়। আজকে আর বেশি কিছু বললাম না, এটাই আমার আজকের মনে হয়েছে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার মতো একটা বক্তব্য। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।